সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও, ঢাকা। আজকে আমি তোমাদের ফিজিক্স 2 বিষয়ের 3 নম্বর চ্যাপ্টার তাপ সঞ্চালন এর প্রথম অংশ নিয়ে আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে শুনবে। আশা করি তোমাদের উপকার আসবে বা কাজে আসবে। এ পর্যন্ত আমি তোমাদের এর আগে ফিজিক্স 2 এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়ের উপর 4টা লেকচার দিয়েছি। 3 নম্বর চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এই চ্যাপ্টার আমরা যা যা শিখব তা হচ্ছে তাপোত্তপ্ত অবস্থা হতে শীতল অবস্থানে সঞ্চালিত হয় কিভাবে সেটা আমরা দেখব। আর তাপের পরিবহন, পরিচলন, বিকিরণ প্রক্রিয়ায় তাপ সঞ্চালনের উদাহরণ দিব। আর তাপ সঞ্চালনের বিভিন্ন প্রক্রিয়ার মাঝে পার্থক্য দেখব, পরিবহন, পরিচলন এবং বিকিরণের মধ্যে পার্থক্য আমরা দেখব। তারপর দেখবো তাপের পরিবাহিতা কি সেটা আমরা দেখবো। আর পদার্থের মধ্যে যে প্রবাহিত তাপের পরিমাণ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেটা আমরা দেখবো। আর তাপ সঞ্চালনের ক্ষেত্রে প্রবাহিত তাপের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি বাই টি এই সমীকরণ প্রতিপাদন করব। এর সাথে তাপীয় পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা দেখবো, একক এবং মাত্রা দেখবো। আর সাথে সাথে এ পর্যন্ত যা দেখবো তার গাণিতিক সমস্যাবলী দেখবো এবং সমাধান করবো, সাথে কিছু বাজিকার দিয়ে দেবো। ধৈর্য সহকারে তোমরা শুনবে। আমরা জানি তাপ উত্তপ্ত অবস্থা হতে, এর আগে আমরা দুইটা চ্যাপ্টারের মধ্যে তাপ নিয়ে আলোচনা করছি। তাপ কি জিনিস সেটা আমরা জানি যে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। যার উপস্থিতিতে একটা বস্তু উত্তপ্ত হয় আর অনুপস্থিতিতে ঠান্ডা হয়, সেটাই তাপ। একটা বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে বস্তু উত্তপ্ত হবে। আর আরেকটা জিনিস আমরা জানি যে উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপের স্থানান্তর ঘটে। উচ্চ তাপমাত্রার বস্তু হতে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটে। একটা উদাহরণ দিলে বোঝা যাবে, একটি তামার খণ্ড অথবা একটি ধাতব দণ্ডের এক প্রান্ত আগুনে প্রবেশ করালে একটু পরে অপর প্রান্ত গরম অনুভূত হয়। আবার যদি দণ্ডটিকে বরফে প্রবেশ করানো হয় তাহলে একটু পরে দেখা যাবে অপর প্রান্ত শীতল হয়ে বা ঠান্ডা হয়ে অনুভূত হবে। তরল পদার্থ কোনো পাত্রে রেখে সেই পাত্রে তাপ দিলে সেই তাপ এক পাশ থেকে অন্য পাশে যায়। আবার চুলার পাশে দাঁড়ালেও গরম অনুভব হয়, সেটা আমরা জানি। এসব উদাহরণ থেকে বোঝা যায় যে তাপ সর্বদা উত্তপ্ত অংশ থেকে শীতলতর অংশে বা উচ্চ তাপমাত্রা বিশিষ্ট অংশ থেকে নিম্ন তাপমাত্রা বিশিষ্ট তাপে প্রবাহিত স্থানে তাপ প্রবাহিত হয়। এই যে প্রবাহিত তাপ হওয়াকেই, এই প্রবাহিত হওয়াটাকেই তাপের সঞ্চালন বলা হয়। এটাকে বলা হবে তাপ সঞ্চালন। দ্যাট মিন্স উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে যে তাপের প্রবাহ ঘটে এটাকে বলা হয় তাপ সঞ্চালন। আবার বলতেছি যে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে যে তাপের প্রবাহ ঘটে সেটাকে বলা হয় তাপ সঞ্চালন বলা হয়ে থাকে। দ্যাট মিনস তাপ সঞ্চালনের সময় এক স্থান থেকে অন্য স্থানে তাপ প্রবাহিত হয়। তাপ সঞ্চালনের হার দ্যাট মিনস আমরা কি বললাম, তাপ সঞ্চালনের সময় এক স্থান থেকে অন্য স্থানে তাপটা প্রবাহিত হয়। দ্যাট মিনস উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপের প্রবাহ ঘটে। তাপ সঞ্চালনের হার বলতে একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হয় সেটাকে বোঝানো হয়। আবার যদি আমরা তাপ সঞ্চালনের হার বলি তাহলে একক সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হচ্ছে সেটা আমরা বুঝি। আবার আমরা জানি যে এসআই তাপের একক জুল এবং সময়ের একক সেকেন্ড। যদি কিউ পরিমাণ তাপ টি সময়ে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় তবে একক সময়ে সঞ্চারিত তাপের পরিমাণ বা তাপ সঞ্চালনের হার হবে তাপ বাই সময়। দ্যাট মিনস কিউ বাই টি। আর এককটা হবে জুল পার সেকেন্ড। সেটা তাপের একক জুল আর সময়ের একক সেকেন্ড, তাহলে একক হবে জুল পার সেকেন্ড। দ্যাট মিনস এটা জুল পার সেকেন্ডকে এক হচ্ছে কি বলা হয়, ওয়াট বলা হয়ে থাকে। আমরা তখন কি দেখলাম, তাপ সঞ্চালন কাকে বলে এবং তাপ সঞ্চালনের হারটা দেখ। তাপ সঞ্চালন বলে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপের যে প্রবাহ ঘটে সেটাকে তাপ সঞ্চালন বলা হবে। আর তাপ সঞ্চালনের হার হলো একক সময়ে কি পরিমাণ তাপটা প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হবে তাপ সঞ্চালনের হার। দ্যাট মিনস একক সময়ে যদি টি সময়ে কি পরিমাণ তাপ প্রবাহিত হয় তাহলে তাপ সঞ্চালনের হার হলো কিউ বাই টি। আর এটার একক হবে কি, তাপের একক বাই সময়ের একক, জুল পার সেকেন্ড। দ্যাট মিনস এটা জুল পার সেকেন্ডকে এক হচ্ছে ওয়াট বলা হয়। এরপরে খেয়াল করো তাপের পরিবহন, পরিচলন এবং বিকিরণ কাকে বলে সেটা আমরা দেখব। তাপের পরিবহন কাকে বলে খেয়াল করো। একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে একটি ধাতব দণ্ডের এক প্রান্তে হাত দিয়ে ধরে অপর প্রান্ত আগুনে ধরলে কিছুক্ষণের মধ্যে হাত গরম অনুভূত হবে। এবার এখানে তাপ উত্তপ্ত প্রান্ত থেকে আস্তে আস্তে শীতলতম প্রান্তে সঞ্চালিত হয়, ফলে হাতে তাপ অনুভূত হয়।
এই প্রকার সঞ্চালনকে তাপের পরিবহন বলা হয়। অর্থাৎ যে প্রক্রিয়ায় তাপ কঠিন পদার্থের মধ্য দিয়ে উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে সঞ্চালিত হয়, কিন্তু পদার্থের অণুগুলির স্থানচ্যুতি ঘটে না, অর্থাৎ অণুগুলির স্থান পরিবর্তন করে না, সেই প্রক্রিয়াকে বলা হবে তাপের পরিবহন বলা হয়। অর্থাৎ তাপের আরেকভাবে যেটা আমরা বলতে পারি, অন্যভাবে যদি বলি আমরা, সেটা হলো তাপের পদার্থের অণুগুলির স্থানচ্যুতি ব্যতীত যে প্রক্রিয়ায় কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশের দিকে সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াকে তাপের পরিবহন বলা হবে। দ্যাট মিনস যে প্রক্রিয়ায় কঠিন পদার্থের মধ্য দিয়া পদার্থের অণুগুলি স্থানচ্যুতি ব্যতীত উষ্ণতম অংশ থেকে, অর্থাৎ উচ্চ তাপমাত্রার বস্তুর থেকে নিম্ন তাপমাত্রার বস্তুর দিকে তাপের সঞ্চালন ঘটে, সেই প্রক্রিয়াকে বলা হবে তাপের পরিবহন বলা হয়। এই প্রক্রিয়ায় তাপের অণুগুলির স্থান পরিবর্তন ঘটে না। ঠিক আছে, এটাকে বলা হবে তাপের পরিবহন। আর পরিচলন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে, সেটা খেয়াল করো তোমরা। এই একটি কাঁচের ফ্লাক্সে কিছু পানির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে এটাকে উত্তপ্ত করলে দেখা যাবে যে দুটি স্রোত পরিলক্ষিত হবে আমাদের। একটি রঙিন পানির স্রোত, অন্যটি হলো ঠান্ডা পানির স্রোত। দ্যাট মিনস একটি রঙিন পানির স্রোত ফ্লাক্সের মধ্য দিয়ে উপরে, এবং অপরটি উপরে ঠান্ডা পানির ফ্লাক্সের গা বেয়ে নিচে নামছে। এটার ব্যাখ্যা বলা যায় ফ্লাক্সের তলা থেকে পানি উত্তপ্ত হওয়ায়, ফ্লাক্সের তলার পানি উত্তপ্ত হওয়ার ফলে এর ঘনত্ব কমে যায়, অপরদিকে শীতল পানি গা বেয়ে নিচের দিকে নেমে ওই স্থান দখল করে। এইরকম দুটি স্রোতের মাধ্যমে ফ্লাক্সের পানি সম্পূর্ণ উত্তপ্ত হয়। আর এই যে স্রোত পরিচালন স্রোত বলা হয়, এই প্রক্রিয়াকে বলে তাপের পরিচালন বলা হবে। যে প্রক্রিয়ায় তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে, যে প্রক্রিয়ায় তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে পদার্থের অণুগুলির স্থানচ্যুতি সহ উষ্ণতম অংশ থেকে শীতলতম স্থানের তাপ সঞ্চালিত হবে, সেটাকে বলা হবে তাপের পরিচলন বলা হবে। দ্যাট মিনস এখানে চিত্রের মধ্যে খেয়াল করে দেখো, মাঝখানে এখান থেকে যে তাপটা যাচ্ছে সেটা এটা উপর দিকে তাপটা যাচ্ছে, উত্তপ্ত পানি উত্তপ্ত পদার্থের অণুগুলো উপরের দিকে যাচ্ছে, আর শীতল পানির অণুগুলো নিচের দিকে নেমে আসছে। দ্যাট মিনস অণুগুলো নিজেই স্থান পরিবর্তন করতেছে। আর পরিবহনের ক্ষেত্রে অণুগুলো এক জায়গায় স্থির থাকে, তাপে এক অণু থেকে আরেক অণুতে তাপের প্রবাহ ঘটায়। আর তরল বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে অণুগুলা নিজেই স্থান পরিবর্তন করে। উত্তপ্ত অণুগুলা শীতলতম দিকে যায়, শীতলতম অণুগুলা নিচে উত্তপ্তর দিকে আসে, আবার নিজে উত্তপ্ত হয়ে আবার উপরের দিকে চলে যায়। আর এই প্রক্রিয়াকে বলা হবে তাপের পরিচলন বলা হবে। দ্যাট মিনস আরেকভাবে বলতে পারি, যে প্রক্রিয়ায় তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে অণুগুলি স্থানচ্যুতি সহ উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশের তাপ সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াকে তাপের পরিচলন বলা হয়। তারপরে খেয়াল করো তাপের বিকিরণ। বিকিরণ কাকে বলে? এই প্রক্রিয়ায় মাধ্যমের প্রয়োজন হয় না। খেয়াল করো, পরিবহন এবং পরিচালন প্রক্রিয়া তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হওয়ার জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় মাধ্যম ছাড়াই এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। যদি এই ক্ষেত্রে মাধ্যম থাকে তাহলে সে মাধ্যমকে উত্তপ্ত করে না, মাধ্যমকে উত্তপ্ত না করে এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়। আর তারপর পরিবহন ও পরিচালন প্রক্রিয়া তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হওয়ার জন্য জড় মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ প্রক্রিয়ায় জড় মাধ্যম ছাড়া তাপ এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। বিকিরণ তাপ বা অবলোহিত বিকিরণ শূন্য মাধ্যমের মাধ্যমে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে, দ্যাট মিনস আলোর বেগে। আলোর বেগ কত? 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার আকারে সঞ্চালিত হয়, যেমন আলো সঞ্চালিত হয়। কিন্তু বিকিরণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য আলোক তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা বড়। এটা হলো আলোক তরঙ্গ দৈর্ঘ্য, এটা খেয়াল করতে বড় আছে। আর বিকিরণ তাপের তরঙ্গ দৈর্ঘ্য হলো ছোট। দ্যাট মিনস যে প্রক্রিয়ায় তাপ জড় মাধ্যমের সাহায্য দ্বারা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকারে অপেক্ষাকৃত উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে সঞ্চালিত হয়, সেই প্রক্রিয়াকে বিকিরণ বলা হয়। বিকিরণ প্রক্রিয়ার তাপ যখন সঞ্চালিত হয়, কিন্তু মাধ্যম থাকলেও সে মাধ্যমকে উত্তপ্ত করে না, আর এই প্রক্রিয়াকে বলা হবে তাপের বিকিরণ বলা হবে। আর তাপের বিকিরণের কয়েকটা ধর্ম রয়েছে, সেগুলো একটু খেয়াল করো। বিকিরণের তাপ আলোর মতো শূন্য স্থান দিয়ে চলাচল করতে পারে। আলোক রশ্মির মতো বিকিরণ তাপ সরল রেখায় চলে। আলোক রশ্মির মতো বিকিরণ তাপের প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, পোলারন ঘটে। আলোক রশ্মির মতো বিকিরণ তাপ ও ব্যস্তানুপাতের বর্গের সূত্র মেনে চলে। আর বিকিরণ তাপ আলোর বেগে চলে, বস্তুতে একটি বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। এটা হলো তাপ বিকিরণের ধর্ম। দ্যাট মিনস শূন্য মাধ্যমে আমাদের সূর্য থেকে পৃথিবীতে যে তাপ আসতেছে সেটাও বিকিরণ প্রক্রিয়া আসতেছে।
তাপ বিকিরণ প্রক্রিয়া আসতেছে, আসার সময় সে মাধ্যমকে উত্তপ্ত করে না, সেই কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা কিন্তু বেশি। আর ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া হয়, দেখবেন পাহাড়ের উপরে যাওয়া হোক না কেন, সেখানে কিন্তু তাপমাত্রা কম, ঠান্ডা। আর বিকিরণ প্রক্রিয়া পৃথিবীতে তরঙ্গ আকারে আসতেছে, ভূপৃষ্ঠে পতিত হওয়ার পরে সেটা ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতেছে, সেই কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেশি। এরপরে খেয়াল করো, এই যে তাপের তিন প্রকার পাইলাম আমরা, প্রবাহ পাইলাম, পরিবহন, পরিচালন এবং বিকিরণের মধ্যে পার্থক্য, এটা খেয়াল করো। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমাদের ভালো করে জানতে হবে। এখানে টপিক আকারে সাজানো হয়েছে, সংজ্ঞা দেওয়া হয়েছে, মাধ্যম, অনুগুলো, স্থানান্তরণ, প্রক্রিয়া। সংজ্ঞা আগে আমরা দেখলাম, সংজ্ঞার ক্ষেত্রে বলছি তাপের পরিবহন কাকে বলে। যে প্রক্রিয়ার তাপ কোনো কঠিন পদার্থের উষ্ণতম স্থান থেকে শীতলতম স্থানে পদার্থের অণুগুলো স্থান পরিবর্তন না করে তাপ সঞ্চালিত হয়, এটাকে তাপের পরিবহন বলা হয়ে থাকে। যেটা আগে আমরা বললাম, যে প্রক্রিয়ায় কঠিন পদার্থের মধ্য দিয়ে পদার্থের অণুগুলো স্থানচ্যুতি ব্যতীত উষ্ণতম অংশ থেকে শীতলতম স্থানে তাপ সঞ্চালিত হয়, সেটাকে তাপের পরিবহন বলা হয়। আর পরিচালন হলো যে প্রক্রিয়ায় পদার্থের অণুগুলো চলাচলের দ্বারা তাপ উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশের দিকে সঞ্চালিত হয়ে থাকে, সেটাকে বলা হয় তাপের পরিচালন। আর বিকিরণ কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যম দ্বারা তাপ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ আকার উষ্ণতম অংশ থেকে শীতলতম স্থানে তাপ সঞ্চালিত হয়, তাকে তাপের বিকিরণ বলে। এই প্রক্রিয়ায় কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর মাধ্যমের ক্ষেত্রে কি বলছে, যে মাধ্যম পরিবহনের ক্ষেত্রে জড় মাধ্যমের প্রয়োজন হয়, পরিচালনের ক্ষেত্রেও জড় মাধ্যমের প্রয়োজন হয়, আর বিকিরণের ক্ষেত্রে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। আর অণু স্থানান্তর, পরিবহনের ক্ষেত্রে মাধ্যমের অণুগুলোর স্থানচ্যুতি ঘটে না, আর পরিচালনের ক্ষেত্রে কণাগুলোর স্থানচ্যুতি ঘটে। আর বিকিরণের ক্ষেত্রে যেহেতু তাপ তরঙ্গ আকারে সঞ্চালিত হয়, মাধ্যমের প্রয়োজন হয় না, আর মাধ্যমের অণুগুলো সঞ্চালনেরও, স্থানান্তরেরও প্রয়োজন হয় না। আর পরিবহন এটা হলো ধীর প্রক্রিয়া, আর পরিচালনটাও হচ্ছে ধীর প্রক্রিয়া। আর হলো বিকিরণ হলো দ্রুত প্রক্রিয়া, দ্যাট মিনস এটা আলোর বেগে সঞ্চালিত হয়। এটা হলো আমাদের তাপ পরিবহন, পরিচালন এবং বিকিরণ কাকে বলে, সেটা আমরা সংজ্ঞাগুলো দেখলাম, উদাহরণ দেখলাম, এবং তাদের মধ্যে পার্থক্য আমরা দেখলাম। এরপরে খেয়াল করো, তাপের পরিবাহিতা কাকে বলে। সকল পদার্থের মধ্য দিয়েই আমরা জানি যে তাপ সমানভাবে প্রবাহিত হয় না। সকল পদার্থের মধ্যে দিয়ে তাপ সমানভাবে প্রবাহিত হয় না, সেটা আমরা জানি। একই আকৃতির একটি কালদণ্ড একটি ধাতব দণ্ড নিয়ে তাপ দিলে দেখা যাবে যে ধাতব দণ্ডটি গরম হয়ে গেছে, কিন্তু কালদণ্ডটি গরম হয় নাই। কোন পদার্থের মধ্যে তাপ সহজে প্রবাহিত হয়, আবার এদেরকে বলা হয় সুপরিবাহী পদার্থ, যেমন তামা, অ্যালুমিনিয়াম, পিতল। সকল পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে সঞ্চালিত হয়, সে সমস্ত পদার্থকে সুপরিবাহী পদার্থ বলা হয়, তাপ সুপরিবাহী পদার্থ বলা হয়। যেমন তামা, লোহা, পিতল ইত্যাদি হলো তাপ সুপরিবাহী পদার্থ। আর যেসব পদার্থের মধ্যে দিয়ে তাপ সহজে প্রবাহিত হয় না, তাদেরকে কুপরিবাহী পদার্থ বলা হয়, যেমন কাঁচ, কাঠ, রাবার ইত্যাদি। আবার যে সকল পদার্থের মধ্যে দিয়ে তাপ একেবারে চলাচল করে না, তাদেরকে অপরিবাহী পদার্থ বলা হয়। তরল ও গ্যাসীয় পদার্থ তাপ কুপরিবাহী। এসব পদার্থের মধ্যে দিয়ে অনেক বায়ু ছিদ্র থাকে আছে বলে এদের পদার্থ তাপ কুপরিবাহী বলা হয়ে থাকে। পদার্থের যে ধর্মের জন্য ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হারটা বিভিন্ন হয়, ভিন্ন ভিন্ন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হারটা ভিন্ন বিভিন্ন হয়, সেই পদার্থের সেই ধর্মটাকে তাপের পরিবাহিতা বলা হয়ে থাকে। দ্যাট মিনস কি বললাম আমরা, যে পদার্থের যে ধর্মের কারণে ভিন্ন ভিন্ন পদার্থের মধ্য দিয়ে তাপের পরিবহনটা বিভিন্ন রকমের হবে। দ্যাট মিনস কোনো পদার্থের মধ্যে দিয়ে দ্রুত তাপ প্রবাহিত হবে, আবার কোনো পদার্থের মধ্যে দিয়ে তাপ আস্তে আস্তে প্রবাহিত হবে। পদার্থের সেই ধর্মটাকে বলা হবে তাপের পরিবাহিতা বলা হয়ে থাকে। এখন কোন পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে, যে বিষয়ের উপর নির্ভর করে, তাই আমরা খেয়াল করি। আহ উষ্ণতম পৃষ্ঠ থেকে টি সময়ে যে পরিমাণ তাপ, কি পরিমাণ তাপ লম্বভাবে প্রবাহিত হয়, তা কতগুলা বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো কি কি একটু খেয়াল করো। প্রবাহিত তাপের পরিমাণ বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক হবে। দ্যাট মিনস আমরা মনে করি একটা ঘরের জানালার কথা চিন্তা করি, জানালার ঘরের ভিতরে এবং বাইরে, ঘরের ভিতরে তাপমাত্রা একরকম, বাইরের তাপমাত্রা একরকম। যদি গরমের দিনে ঘরের ভিতরে তাপমাত্রা কম থাকবে, আর হলো বাইরের তাপমাত্রাটা বেশি থাকবে, তাহলে বাইরে থেকে তাপটা ঘরের ভিতরে জানালার মধ্যে দিয়ে প্রবাহিত হবে। যদি জানালার দরজা, জানালার দেয়ালটা যদি কাচের তৈরি হয়, তাহলে এখন যে পরিমাণ তাপটা, মানে এগুলো আমরা টি সময়ে ওই কিউ পরিমাণ তাপটা প্রবাহিত হচ্ছে জানালার মধ্যে দিয়ে, তাহলে কি বিষয়ের উপর নির্ভর করবে, সেটা হলো দুই বিপরীত প্রবাহিত তাপের পরিমাণ বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য। বাইরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রা, তাদের মধ্যে যে পার্থক্য হবে তাদের সমানুপাতিক হবে। আর প্রবাহিত তাপের পরিমাণ দুই পৃষ্ঠের
ক্ষেত্রফলের সমানুপাতিক। জানালার ক্ষেত্রফল, বাইরের ক্ষেত্রফল কত আছে, ভিতরের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে প্রবাহিত তাপের পরিমাণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সমানুপাতিক হবে। আর প্রবাহিত তাপের পরিমাণ হবে প্রবাহকালের সমানুপাতিক। দ্যাট মিনস কি, যত তাপের পরিমাণ, সময়ের পরিমাণ যত বেশি হবে তাপের পরিমাণটাও তত বেশি হবে। আর এই ক্ষেত্রে ক্ষেত্রফল, দ্যাট মিনস জানালার ক্ষেত্রফল যত বেশি হবে তাপের পরিমাণ তত বেশি হবে। আর প্রবাহিত তাপের পরিমাণ দুই পৃষ্ঠের তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক। দ্যাট মিনস যে দুই পাশের তাপমাত্রা পার্থক্য যত বেশি হবে, দ্যাট মিনস বাইরের তাপমাত্রা 25 ডিগ্রি, ভিতরের তাপমাত্রা 15 ডিগ্রি হলে পরে তাদের মধ্যে পার্থক্য যে পরিমাণ তাপ প্রবাহিত হবে, যদি বাইরের তাপমাত্রা 40 ডিগ্রি হয় তাহলে তাপের পরিমাণটা বেশি হবে। আর প্রবাহিত তাপের পরিমাণ দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্বের ব্যস্ত আনুপাতিক। মিনস কাছের যে পুরুত্বটা যদি বেশি হয় তাপের পরিমাণ কমে যাবে, আর পুরুত্ব যদি কম হয় প্রবাহিত তাপের পরিমাণটা বেড়ে যাবে। দ্যাট মিনস একটা প্রবাহিত তাপের পরিমাণ বিপরীত দুই পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্বের ব্যস্ত আনুপাতিক হবে। আর প্রবাহিত তাপের পরিমাণ পদার্থের প্রকৃতির উপর নির্ভরশীল। এখন যে তাপ কাছের পরিবর্তে লৌহদণ্ড দেওয়া হয়, লোহার পাত দেওয়া হয়, তাহলে তাপের পরিমাণটা বেড়ে যাবে। আবার যদি ইট দেই তাহলে তাপের পরিমাণ আরো কমে যাবে। কিন্তু সেটা কি হবে, প্রবাহিত তাপের পরিমাণ প্রকৃতির উপর নির্ভর করবে। এটা আমরা দেখলাম। তাহলে আমরা এখানে কি দেখলাম, প্রবাহিত তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে। এখন আমরা যে পরিমাণ তাপটা প্রবাহিত হলো, কি পরিমাণ তাপ প্রবাহিত হলো তার ম্যাথমেটিক্যাল একটা ক্যালকুলেশন করবো। দ্যাট মিনস প্রবাহিত তাপের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি বাই টি। এখানে কেটা হলো তাপ পরিবহন গুণাঙ্ক, এটা হলো পৃষ্ঠের ক্ষেত্রফল, থিটা এস হলো উচ্চ তাপমাত্রা, থিটা সি হলো নিম্ন তাপমাত্রা, টিটার সময়, আর ডিটা হলো দূরত্ব। এটাকে প্রমাণ করার জন্য আমরা চিত্র খেয়াল করি। প্রথমে একটা চিত্র আমরা ধরে নেই। এখানে একটা আয়তকার একটা ঘনক কল্পনা করি। আমরা এখানে এটাকে আয়তকার একটা ঘনক কল্পনা করে মনে করি পি কিউ আর এস। পি কিউ আর এস কোন পদার্থের তৈরি একটি ঘনক, এর পি আর এবং কিউ স্থলের তাপমাত্রা। পি আর এটা উত্তপ্ত পৃষ্ঠ, এই জায়গার তাপমাত্রা আমরা থিটা এইচ, এবং কিউ এস ঠান্ডা পৃষ্ঠ, এর তাপমাত্রা হলো থিটা সি আমরা ধরে নিলাম। ঠিক আছে। এবার মধ্যবর্তী দূরত্ব, এখান থেকে এটুকু দূরত্ব হলো ডি, আমরা ধরে নিয়েছি এখান থেকে মধ্যবর্তী দূরত্ব হলো ডি। আর এই পৃষ্ঠের ক্ষেত্রফল, এই পৃষ্ঠের ক্ষেত্রফল আর এই পৃষ্ঠের ক্ষেত্রফল সমান। দ্যাট মিনস এ আমরা ধরে নিলাম। তাহলে পি আর তল থেকে কিউ এস তলের দিকে লম্বভাবে পরিমাণ তাপটা প্রবাহিত। দ্যাট মিনস যেহেতু পি আর তলের তাপমাত্রা বেশি, কিউ এস তলের তাপমাত্রা কম, সেই কারণে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে, দ্যাট মিনস উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপের প্রবাহ ঘটবে। তাহলে পি আর তল থেকে কিউ এস তলের দিকে লম্বভাবে যে পরিমাণ তাপটা প্রবাহিত হবে তা নির্ভর করবে এই বিপরীত দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য। দ্যাট মিনস থিটা এস মাইনাস থিটা সি এর উপর, দুই নম্বরে দুই প্রান্তের দূরত্ব, দ্যাট মিনস ডি এর উপরে, তিন নম্বরে এর ক্ষেত্রফলের উপরে, এই যে ক্ষেত্রফল এ এর উপরে, আর যে সময় ধরে তাপ প্রবাহিত হবে তার উপরে, আর পদার্থের প্রকৃতির উপরে, পদার্থ কি পদার্থ দ্বারা তৈরি তার উপরে এটা নির্ভর করবে। তবে খেয়াল করো, আমরা এখানে উপরে যে জিনিসটা খেয়াল করলাম যে এখানে এক থেকে চার পাঁচটা শর্ত আমরা দেখলাম, তার মধ্যে 1 থেকে 4 পর্যন্ত এগুলা সবগুলো ম্যাথমেটিক্যালি রিলেশন তৈরি করা সম্ভব, তবে নির্দিষ্ট পরিমাণে অন্যগুলোর উপরে নির্ভরশীল। যদি কিউ পরিমাণ তাপ অন্য পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত, কোনো পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাহলে আমরা গাণিতিক ভাবে লিখতে পারি প্রবাহিত তাপের পরিমাণ প্রবাহ দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক, থিটা এস মাইনাস থিটা সি এর সমানুপাতিক, কিউ এস প্রপোর্শনাল টু থিটা এস মাইনাস থিটা সি। যখন কি হবে, ক্ষেত্রফল, সময় এবং দূরত্ব হলো স্থির থাকবে। আবার কিউ ইজ প্রপোর্শনাল টু ক্ষেত্রফলের সমান এ, দ্যাট মিনস থিটা এস থিটা সি টি এবং বি যখন স্থির হবে। আবার কিউ ইজ প্রপোর্শনাল টু টি, দ্যাট মিনস প্রবাহকালের সমানুপাতিক যখন হলো তাপমাত্রার পার্থক্য, তারপরে ক্ষেত্রফল এবং দূরত্ব স্থির। কিউ ইজ প্রপোর্শনাল টু 1/d, দ্যাট মিনস তাপ প্রবাহিত তাপের পরিমাণ প্রবাহ পৃষ্ঠের দুই পৃষ্ঠের তাপমাত্রা, দুই পৃষ্ঠের দূরত্বের ব্যস্তানুপাতিক। দ্যাট মিনস কি, যখন আমাদের তাপমাত্রা পার্থক্য, ক্ষেত্রফল এবং সময় স্থির থাকে, এবং সেই সবগুলো রাশি যদি পরিবর্তনশীল হয় তাহলে এই চারটা সমীকরণকে যদি সমানুপাতিক সূত্র অনুসারে একত্রিত করি তাহলে আমরা লিখতে পারবো কিউ ইজ প্রপোর্শনাল টু এ থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি বাই টি। দ্যাট মিনস কিউ ইজ প্রপোর্শনাল টু ক্ষেত্রফল, তাপমাত্রার পার্থক্য ইন্টু সময় বাই হলো দূরত্ব। আর সমানুপাতিক কে সমান চিহ্ন দ্বারা এবং ধ্রুবক দ্বারা পরিবর্তন করা যেতে পারে। দ্যাট মিনস কি ইজ ইকুয়াল টু কে এ থিটা এস ইন্টু থিটা সি ইন্টু ডি বাই ডি। এখানে কি একটি সমানুপাতিক ধ্রুবক যার মান পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে থাকে। এটাই হলো আমাদের প্রবাহিত তাপের রাশিমালা। মানে কোন একটি বস্তুর মধ্যে কি পরিমাণ তাপটা প্রবাহিত হবে তার রাশিমালা আমাদের, এটা আমরা পেয়ে গেলাম।
এরপরে খেয়াল করো, তাপ একই বলা হবে তাপ এখানে কে এটা হলো তাপ পরিবহন গুণাঙ্ক বলা হয়ে থাকে। কে কে যে পদার্থের উপরে যে পদার্থের তার যত বেশি হবে প্রবাহিত তাপের পরিমাণটাও তত বেশি হবে। যেমন লোহার ক্ষেত্রে এর মানটা বেশি হবে, তামার ক্ষেত্রে আরো বেশি হবে, কিন্তু কাচের ক্ষেত্রে কম হবে। উক্ত সমীকরণে খেয়াল করো, যদি এ ইজিক্যাল টু ওয়ান, এই সমীকরণের মধ্যে যদি আমরা এ ইজিক্যাল টু ওয়ান, পি ইজিক্যাল টু ওয়ান, ডি ইজিক্যাল টু ওয়ান, থিটা এস মাইনাস থিটা সি ইজিক্যাল টু ওয়ান হয়, তাহলে সমীকরণ এক থেকে লেখা যাবে কিউ ইজিক্যাল টু কে লেখা যাবে। দ্যাট মিনস এখান থেকে এটাকে তখন কে এর মানটা কি হবে, প্রবাহিত তাপের পরিমাণ যেটা হবে সেটাই হবে তাপ পরিবহন গুণাঙ্ক। দ্যাট মিনস এর মান একক ক্ষেত্রফল একক সময়ে এবং একক মধ্যবর্তী দূরত্ব হলে তাপমাত্রার পার্থক্য যদি এক একক হয়, তাহলে যে পরিমাণ তাপটা প্রবাহিত হবে সেটাই হবে আমাদের তাপ পরিবহন গুণাঙ্ক বলা হবে। দ্যাট মিনস তামার তাপ পরিবহন গুণাঙ্ক কে এর মানটা কত, কে ইজিক্যাল টু 386 ওয়াট পার মিটার পার কেলভিন। এই কথা বলতে আমরা কি বুঝি, এটা বলতে বুঝি 1 মিটার পুরুত্ব, 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তামার দণ্ডের দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য যদি 1 কেলভিন হয়, তাহলে উষ্ণতম অংশ থেকে শীতলতম স্থানে লম্বভাবে 386 ওয়াট হারে অর্থাৎ প্রতি সেকেন্ডে 386 জুল তাপ শক্তি সঞ্চালিত হবে। এটা আমরা এখান থেকে বলবো। এখন তাপ পরিবহন গুণাঙ্ক যেটা হলো কে এর মান যেটা বলো, এটা কাকে বলে আমরা এই সমীকরণ থেকে খেয়াল করো, কে এর কাকে বলে। এ ইজ ইকুয়াল টু যদি ওয়ান, দ্যাট মিনস ক্ষেত্রফল ওয়ান, তাপমাত্রা পার্থক্য ওয়ান, সময় যদি ওয়ান, ডি ইজ ইকুয়াল টু ওয়ান যদি হয়, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে বলা হয়। দ্যাট মিনস একক ক্ষেত্রফল একক পুরুত্ব, একক ক্ষেত্রফল একক পুরুত্বের কোন পদার্থের দুই বিপরীত তলের তাপমাত্রার পার্থক্য যদি এক একক হয়, পার্থক্য 1 ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে লম্বভাবে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটাকে তাপ পরিবহন গুণাঙ্ক বলা হয়ে থাকে। আবার বলি আমরা, একক ক্ষেত্রফল এবং একক পুরুত্বের, একক ক্ষেত্রফল এবং একক পুরুত্বের কোন পদার্থের দুই বিপরীত তলের তাপমাত্রা পার্থক্য যদি 1 ডিগ্রি হলে প্রতি সেকেন্ডে উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে যে পরিমাণ তাপ লম্বভাবে সঞ্চালিত হবে তাকে ওই পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক বলা হয়ে থাকে। এটা কে দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা জানি প্রবাহিত তাপের পরিমাণ কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি বাই ডি। তাহলে কিউ বাই ডি প্রবাহিত তাপের পরিমাণ সমান সমান কত হবে, এটা টিটা আমরা এই পাশে নিয়েছিলাম, এটা তাপ পরিবহন। অথবা অন্যভাবে তাপ পরিবহন গুণাঙ্কের সংজ্ঞা দেওয়া যেতে পারে যে তাপমাত্রার অবক্রম 1 ডিগ্রি। এখানে খেয়াল করো তাপমাত্রার অবক্রম কি জিনিস আবার, সেটা বলছে যে যদি একক দৈর্ঘ্য বরাবর যে পরিমাণ তাপ প্রবাহিত, দ্যাট মিনস একক দৈর্ঘ্য বরাবর যদি তাপমাত্রা একক দৈর্ঘ্য বরাবর, দ্যাট মিনস থিটা এইচ মাইনাস থিটা সি বাই, এইটা যদি আমরা কল্পনা করি একক দৈর্ঘ্য বরাবর তাপমাত্রার পার্থক্য যেটা পাওয়া যাবে, দ্যাট মিনস সেটাকে বলা হবে তাপমাত্রার অবক্রম বলা হয় থাকে। তাপমাত্রার অবক্রম এক একক হলে একটি পদার্থের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে লম্বভাবে যে পরিমাণ তাপ প্রবাহিত হবে সেটাকে তাপ পরিবহন গুণাঙ্ক বলা হবে। সেটা আমরা পাইলাম তাপ পরিবহন গুণাঙ্ক কাকে বলে। এরপরে খেয়াল করো তাপ পরিবহন গুণাঙ্কের একক মাত্রাগুলো আমরা আমরা জানি কে ইজ ইকুয়াল টু কিউটি। দ্যাট মিনস কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস ইন্টু থিটা টি, এই থিটা সি ইন্টু টি বাই ডি। এটাকে যদি আমরা আর আর গুণ করে কে কে আলাদা করে দিলে কে সমান সমান লেখা যাবে কিউটি। খেয়াল করো আবার একটু, কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস ইন্টু থিটা সি ইন্টু টি বাই ডি। এটাকে আমরা আর আর গুণ করে লেখা যাবে কিউ ডি ইজ ইকুয়াল টু কে এ থিটা এস ইন্টু থিটা সি ইন্টু টি বাই ডি লেখা যাবে। তাহলে এটা সমান সমান লেখা যাবে, যদি কে সমান সমান কত হবে এটাকে আমরা উপরে কিউ ডি বাই এটা নিচে দিয়ে দেবো আমরা, দিলে এটা আমাদের হবে। দ্যাট মিনস এখানে আমরা তাই সেই কাজটা আমরা এখানে করেছি। আমরা জানি কে সমান সমান কত পাইছি, কিউ ডি বাই এ ইন্টু থিটা এস ইন্টু থিটা সি ইন্টু টি, এটা আমরা পাইলাম। তাপমাত্রা পার্থক্য সমান সমান এটা দ্বারা প্রকাশ করা যাবে। এসআই পদ্ধতিতে এককগুলো আমরা খেয়াল করি, কিউ মানে তাপ, তাপের একক কি জুল, ডি হলো দূরত্ব, একক হলো মিটার, এটা হলো ক্ষেত্রফল, একক কিলোমিটার স্কোয়ার, এটা হলো তাপমাত্রার পার্থক্য, এককটা হবে কেলভিন, আর টিটা হলো সময়, তার এককটা হলো সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি বলবো, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে জুল মিটার, মিটার স্কোয়ার কেলভিন আর সেকেন্ড পেলাম। এখন এই মিটার এখানে এক মিটার আছে আর এখানে মিটার স্কোয়ার আছে, ক্যালকুলেশন গুলো জুল পার মিটার পার কেলভিন পার সেকেন্ড পাইলাম আমরা। আর এখানে খেয়াল করো জুল পার সেকেন্ড, এইটাকে একত্রে ওয়াট বলা হয়, এটাকে একত্রে বলা হবে ওয়াট। দ্যাট মিনস
এটাকে বললাম জুল, আর মিটারটা উপরে চলে গেলে ইনভার্স হলো জুল পার মিটার পার সেকেন্ড, এটাকে ওয়াট, দ্যাট মিন জুল পার সেকেন্ড আমরা ওয়াট লিখছি, ওয়াট পার মিটার পার কেলভিন। জুল পার সেকেন্ডকে ওয়াট বলা হয় সেটা আমরা পাইলাম, দ্যাট মিনস জুল পার ওয়াট পার মিটার পার কেলভিন অথবা ওয়াট পার মিটার পার ডিগ্রি সেলসিয়াস। এককটা কি হবে? তাপ পরিবহন গুণাঙ্কের একক, এটা আন্তর্জাতিক পদ্ধতিতে, এটা হলো আমাদের এসআই পদ্ধতিতে একক হবে কত? জুল পার মিটার পার কেলভিন অথবা ওয়াট পার মিটার পার কেলভিন, এটা পাওয়া যাবে, অথবা ওয়াট পার মিটার পার ডিগ্রি সেলসিয়াস বলা যেতে পারে। এটাই হলো আমাদের এসআই পদ্ধতিতে তাপ পরিবহন গুণাঙ্কের একক। অনেক সময় পরীক্ষায় আসে যে তাপ পরিবহন গুণাঙ্কের একক লিখো, এটা লিখলে হবে অথবা এটা লিখলে হবে, দুটার যে কোনো একটা লিখলে পরেই হবে। আর যদি প্রতিপাদন করতে বলা হয় তাহলে সমীকরণ ধরে আমরা এভাবে সেটাকে প্রতিপাদন করব। এরপরে খেয়াল করো তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা। এখানে তাপ পরিবহন গুণাঙ্ক আমরা কি পাইলাম? এই জিনিসটা আমরা এখানে পেয়েছি সমীকরণ থেকে, আমরা এটা পেয়েছি। এখানে মাত্রা আমরা খেয়াল করি, তাপ, তাপের মাত্রা সমীকরণ কি হবে? শক্তির মাত্রা সমীকরণ কত? মিটার মিটার এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 হলো শক্তির একক, এটা হলো শক্তির মাত্রা, এটা হলো শক্তির মাত্রা। কিউ একটা তাপ, তাপ কি শক্তি, এটার মাত্রা। আর ডিটা দূরত্বের মাত্রা, এটা হলো ক্ষেত্রফলের মাত্রা, থিটা হলো তাপের মাত্রা, তাপমাত্রার মাত্রা, টিটা হলো সময়ের মাত্রা। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে কি পাওয়া যাবে? উপরে পাওয়া যাবে এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 2 নিচে এল স্কয়ার থিটা টি। এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা এম এল টি টু দি পাওয়ার মাইনাস 3 থিটা ইনভার্স 1। এটাই হলো আমাদের তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা আমরা পাবো। এটা আমরা পাইলাম মোটামুটি এ পর্যন্ত। এরপরে খেয়াল করো ম্যাথমেটিক্যাল কিছু কাজ আমরা দেখবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা দেখবো, সেগুলো কি কি। এখানে খেয়াল করো 12 সেন্টিমিটার পুরো 2 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কৃতির দেয়ালের এক পাশে তাপমাত্রা হল 28 ডিগ্রি সেলসিয়াস, অপর পাশে তাপমাত্রা হল 8 ডিগ্রি সেলসিয়াস। এটার তাপ পরিবহন গুণাঙ্ক এত ওয়াট, 0.84 ওয়াট পার মিটার পার কেলভিন হলে দেয়ালের মধ্য দিয়ে 1 ঘন্টায় কি পরিমাণ তাপটা প্রবাহিত হবে। এখানে তাপমাত্রা অবক্রমণবাহী কত সেটা আমাদের কি কি দেওয়া আছে খেয়াল করো। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে a ইকুয়াল 2 মিটার স্কয়ার, দূরত্ব কত? 12 সেন্টিমিটার। এটা কি আমাদের এই এককটা দেওয়া আছে? এই এককটা দেওয়া আছে আমাদের এসআই পদ্ধতিতে দেওয়া আছে, সেই কারণে সবগুলাকে রাশিগুলোকে আমাদের এসআই পদ্ধতিতে কনভার্ট করতে হবে। এর মান দেওয়া আছে কত? আমাদের 2 মিটার স্কয়ার। আর ডি দেওয়া আছে আমাদের কত? 12 সেন্টিমিটার। এটাকে মিটারে কনভার্ট করবো, কত? 100 দ্বারা ভাগ করবে, দ্যাট মিন 10 টু দি পাওয়ার মাইনাস 2 দ্বারা গুণ করলে হয়ে যাবে। তাপমাত্রার পার্থক্য কত? 28 মাইনাস 8, দ্যাট মিনস এটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন আমরা ধরি। আর সময় কত? 1 ঘন্টা, দ্যাট মিনস এটাকে আমরা সেকেন্ড করে দেবো। 60 মিনিটে ঘন্টা, আর হলো 60 সেকেন্ডে 1 মিনিট, 60 ইন্টু 60 3600। আর কে এর মান দেওয়া আছে, এত দেওয়া আছে, কে ইকুয়াল 0.84। এই মানগুলো যদি আমরা এখানে বসাই দিই, কে এর মান বসাইলাম কত? আমাদের 0.84, এর মান কত? 2, থিটা এর মানে থিটা সির মান হলো 20, আর টি এর মান 3600, আর হলো ডি এর মান এটা বসাইলাম। এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করব, তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখবা, এই মানটা পাওয়া যাবে। দ্যাট মিন্স 10,08,000 জুল পাওয়া যাবে, দ্যাট মিন্স 1008 কিলো জুল। আর তাপমাত্রার অবক্রম কত? থিটা ইজ তাপ তাপমাত্রার পার্থক্য পাই হলো দূরত্ব, ঠিক আছে? থিটা ইজ মাইনাস থিটা সি বাই টি। দূরত্ব তাপমাত্রা পার্থক্য কত? আমাদের 20, আর দূরত্ব সমান সমান 12 ইন্টু 20/2। এটা বসালে কত পাওয়া যাবে? 166.66 কেলভিন পার মিটার পাওয়া যাবে। এটা হলো আমাদের মানে একটা সমীকরণ আমরা এই অঙ্ক দেখলাম। 2 নম্বর উদাহরণ খেয়াল করো, একই রকম অঙ্ক, যে 5 মিলিমিটার পুরো 1 মিটার স্কয়ার প্রস্থের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ধাতব পাত্র বরফ দ্বারা পূর্ণ করা হলো। যদি পাত্রটি বাষ্পের মধ্যে রাখা হয় প্রতি মিনিটে কি পরিমাণ বরফ গলবে দেওয়া আছে, ধাতুর তাপ পরিবহন গুণাঙ্ক এত দেওয়া আছে, আর বরফ গলনের সূত্র তাপ দেওয়া আছে আমাদের। এটা কত? খেয়াল করে আমরা কি কি দেওয়া আছে এখানে খেয়াল করি আমরা। এখানে দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 মিটার, আর দূরত্ব ডি ইকুয়াল টু 5 মিলিমিটার দেওয়া আছে, এটাকে আমরা মিটারে কনভার্ট করব। 5 ইনটু 10, আমরা জানি 1000 সেন্টিমিটার মিলিমিটার সমান 1 মিটার, 5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 দেখলাম। আর সময় 1 মিনিট সমান সমান 1 মিনিট সেকেন্ড বের করলাম। তাপমাত্রা পার্থক্য কত? 0 থেকে বরফের তাপমাত্রা যেহেতু 0 ডিগ্রি, আর বাষ্পের তাপমাত্রা হলো 100 ডিগ্রি, সেই কারণে তাপমাত্রা পার্থক্য কত হবে? 0 মাইনাস 100 মাইনাস 0, দ্যাট মিনস 100 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 100 কেলভিন। আর তাপ পরিবহন গুণাঙ্কের এক মাত্রা ওই মান দেওয়া আছে এত, তাপ কি দেওয়া আছে? এটা হলো তাপের বরফ গলনের সূত্র তাপ দেওয়া আছে। আমরা জানি প্রবাহিত তাপের পরিমাণ, কি পরিমাণ তাপটা প্রবাহিত হলো সেটা আমরা দেখি।
কিউ ইজ ইকুয়াল টু কে এ থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি বাই ডি। প্রতি মিনিটে কি পরিমাণ তাপটা প্রবাহিত হলো সেটা আমরা এখান থেকে বের করলাম। বের করার পরে আবার আমরা জানি প্রবাহিত তাপের পরিমাণ কত, প্রবাহিত তাপের উপর গৃহীত বা বর্ধিত, বরফ কি করতেছে, তাপটা গ্রহণ করতেছে, কি বর্ধিত বা গৃহীত তাপের পরিমাণ, বস্তুর ভর ইন্টু সুপ্ত তাপ এম ইন্টু এল। তাহলে এল ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে এম ইজ ইকুয়াল টু ভরের পরিমাণ কত হবে, এল বাই কিউ বাই এল হবে। কিউ এর মানটা এখানে বসাই দিলাম, এত সমান সমান আমরা পেলাম, ক্যালকুলেশন করে এটা পাওয়া গেল। এরকম ভাবে আরেকটা অঙ্ক তোমরা সেগুলো দেখে দিবা, অঙ্কগুলো তোমরা করবা এই পর্যন্ত। আর বাড়ির কিছু কাজ দিয়ে দিছি, সেটা তোমরা একটু করবা। বাড়ির কাজগুলো কি কি আছে, এই একটা অঙ্ক, একটি তামার পাত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত, দুই তলের তাপমাত্রা দেওয়া আছে এত, 1 ঘন্টায় পাত্রের মধ্যে কি পরিমাণ তাপ প্রবাহিত হবে, তাপ পরিমাণ গুণাঙ্ক সমান সমান এত দেওয়া আছে। এটা সিজিএস এককে, আগেরটা দেওয়া ছিল আমাদের, আগের গুলো আমরা এসআই এককে বললাম, এটা দেওয়া আছে কিন্তু আমাদের সিজিএস এককে। দ্যাট মিনস আমাদের তাপ পরিবহন গুণাঙ্ক সিজিএস একক, তাহলে আমাদের কি করতে হবে, এটা সবগুলা কি করতে হবে, সিজিএস এককে কনভার্ট করতে হবে। আর 100 মিলিমিটারে দেওয়া আছে আমাদের কি, এসআই এককে দেওয়া আছে 2 নম্বর অঙ্কটা, এলাকা আমাদের এসআই এককে কনভার্ট করতে হবে। আর এটা দেওয়া আছে 100 ডিগ্রি, বয়লারের তাপমাত্রা একই রকম, পরের যে অঙ্কটা দেখলাম সেটার মতো করে এটা আমরা করবো। মোটামুটি এ পর্যন্ত, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আর সেই প্রত্যাশায় পরবর্তী ক্লাস আমাদের তাপ সঞ্চালনের দ্বিতীয় অংশ আমরা দেখবো। আর এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে দক্ষতা বাতায়নে অথবা www.skill.gov.bd তে ভিজিট করবে। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো।